মেয়েরা আজকে আমরা মূলত এই যে নাইলন তন্তু তোমরা চিত্রে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক ধরনের নাইলন তন্তু। নাইলন হচ্ছে কৃত্রিম তন্তু এবং এই কৃত্রিম তন্তু এগুলা যে নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন হচ্ছে সর্বপ্রধান। অর্থাৎ এই যে যেগুলো সেলুলোজ বা আঁশ থেকে তৈরি হয়নি, হ্যাঁ, যেগুলো আঁশ থেকে তৈরি হয়নি রাসায়নিক ভাবে গবেষণাগারে রাসায়নিক পদার্থের পরিমাণকরণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে নাইলন। এখন এগুলো সাধারণত এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইএমিন নামক ওয়ালাইকুম আসসালাম রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। এখন এই যে নাইলন দেখতে পাচ্ছি, নাইলন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নাইলন 66, একটা হচ্ছে নাইলন 6। এখন এই নাইলন তন্তু তোমরা জানো এগুলো খুব শক্ত এবং হালকা। নাইলনের রশি আমরা টানাই বা ওই যে জাল, মাছ ধরার যে জাল, সেগুলো কিন্তু নাইলন তন্তু দিয়ে তৈরি এবং জালগুলো দেখো অনেক হালকা হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে যে লোহার কতটা পাত বসানো থাকে যার কারণে জালটা ভারী হয় এবং নিচে পুকুরের পানিতে বা যখন মাছ ধরা হয় তখন সেগুলো ছড়িয়ে পড়ে আর কি, তা না হলে কিন্তু এগুলো ভেসেই থাকতো, কারণ নাইলন তন্তু অনেক হালকা এবং শক্ত। এবং এইগুলা এই সমস্ত তন্তুর বৈশিষ্ট্যটা কি, এগুলা স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয়। মানে এগুলা আস্তে আস্তে তুমি যদি মানে কোথাও বাঁধো, এগুলা টানলে আস্তে আস্তে করে এগুলা বাড়তে থাকে, আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে। এবং এই তন্তুগুলা আগুনে কিন্তু এমনি পুড়ে যে মানে একটা সুতির কাপড় যেমন আমরা যদি আগুন জ্বালাই সেগুলা জ্বলে কি হয়, পুড়ে এগুলা ছায়ের মতো হয়ে যায়। কিন্তু নাইলন তন্তু এটা আগুনে সেরকম পুড়ে যায় না, তবে কিন্তু এটা কি হয়, গলে এটা এক ধরনের শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি বোরাক্স স্পিড। এগুলা যে মানে তাপে কি হয় একেবারে শক্ত হয়ে এক জায়গায় জমাট বেঁধে যায়। এই নাইলন তন্তু দিয়ে আমরা কি তৈরি করি, কার্পেট তৈরি করে, ঘরের মেঝেতে আমরা যে বিছাই যে কার্পেট, সেই কার্পেট তৈরি করি। তারপর আমি তো বলেছি যে দড়ি, যেটা আমরা কাপড় শুকানোর জন্য যে রশি টানাই বাইরে, সেই দড়ি বা রশি তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে গাড়ির টায়ারের জন্য ব্যবহার করা হয়। তারপরে প্যারাসুটের কাপড় তৈরিতে এই নাইলন ব্যবহার করা হয়, কারণ এগুলো অনেক হালকা এ কারণে। তারপরে আমরা যে ছবিটা দেখব, এটা হচ্ছে কৃত্রিম তন্তু, আরেক ধরনের রেওনের প্রকারভেদ। যেমন এখানে এসিটেট রেওন আছে, এটা হচ্ছে এই এসিটেট রেওন তন্তুর রূপ। এটার মানে প্রস্থচ্ছেদ এটা হচ্ছে এরকম দেখা যায় এবং এটা লম্বচ্ছেদে এইরকম এসিটেট রেওন। আর রেওনটা তিন ধরনের, একটা হচ্ছে এসিটেট রেওন, ভিসকুস রেওন, আর হচ্ছে কিউপ্রোমিনিয়াম রেওন। এখন এই যে এসিটেট রেওন বা ভিসকুস রেওন বা কিউপ্রোমিনিয়াম রেওন, এই তিন ধরনের রেওন তন্তুগুলা এগুলা কিন্তু উদ্ভিদ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ থেকে তৈরি। অর্থাৎ সেলুলোজটা আমি বলেছি যে উদ্ভিদের যে কোষ প্রাচীর, হ্যাঁ, সেগুলো সেলুলোজ দ্বারা তৈরি, এবং গাছের বাকল এগুলা হচ্ছে বা আঁশ জাতীয় যে অংশটুকু সেগুলো হচ্ছে সেলুলোজ। এবং কৃত্রিম তন্তু যতগুলো তন্তু আবিষ্কার হয়েছে তার মধ্যে রেওন তন্তু হচ্ছে প্রথম এবং প্রধান তন্তু। এবং তিন প্রকারের এই যে রেওন তন্তু, এগুলা আসলে দেখতে খুব উজ্জ্বল হয়, সুন্দর এবং মনোরম রঙের। তারপরে খুব একটা ইয়া হয় না, আমরা বলি যে অন্যান্য যেমন সিল্ক তন্তুগুলা যেরকম ব্রাইট, আমরা বলি যে উজ্জ্বল, হ্যাঁ, এবং খুব আকর্ষণীয়, বা রাজা বাদশার পোশাক হিসেবে একসময় এগুলাতে কাজ করে ব্যবহার করা হতো, কিন্তু রেওন তন্তুগুলো সেই রকম না। হ্যাঁ, তবে এগুলা মোটামুটি টেকসই, মানে অনেকদিন এই ধরনের কাপড়গুলো অনেকদিন টেকে। হ্যাঁ, আকর্ষণীয় না হলেও, অভিজাত উজ্জ্বল না হলেও এগুলা অনেকদিন টেকে। এবং এগুলা লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করে না। লঘু অ্যাসিড গুলা কি, যেমন আমাদের খাবারে যে জৈব অ্যাসিড গুলা থাকে, ভিটামিন সি জাতীয় খাবার, টক জাতীয় ফলমূল গুলাতে যে জৈব অ্যাসিড থাকে, হ্যাঁ, এই অ্যাসিড গুলোর সাথে কোনো বিক্রিয়া করে না, কিন্তু ধাতব লবণে এগুলো বিক্রিয়া করে।
যেমন আমাদের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আছে, ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে, ক্যালসিয়াম সালফেট লবণ আছে, এগুলোর সাথে সহজে বিক্রিয়া করে। তাই মেয়েরা কোথায় শব্দ হচ্ছে মিউট করো। এবং বেশি তাপ দিলে কি হয়, রেয়ন গলে যায়, তাই রেয়ন কাপড়ে আমরা ইস্ত্রি ব্যবহার করতে পারি না। তাহলে কি রেয়ন কাপড় তাপে গলে যাওয়ার কারণে আমরা ইস্ত্রি করার সময় এগুলা ইস্ত্রি করতে ব্যবহার করতে পারি না। আচ্ছা, তারপরে আচ্ছা আমরা আজকে মূলত ওই প্লাস্টিক গুলো নিয়ে আলোচনা করব। আমরা যে সুতার তন্তু থেকে যে সুতা তৈরি সেই ধাপটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আচ্ছা দেখো এখানে কতগুলো প্লাস্টিকের দ্রব্যাদি আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস্টিকের হরেক রকমের জিনিসপত্র আছে। তারপরে দেখো প্লাস্টিকের বল বালতি, হ্যাঁ আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আরো প্লাস্টিকের বিভিন্ন কাজে আমাদের রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে আমাদের বই, টাকার র্যাক বা বসার মোড়া, চেয়ার, এগুলো সমস্ত এখন অনেক রকমের প্লাস্টিক দ্রব্যাদি ব্যবহার করি আমরা। হ্যাঁ, তো এই যে প্লাস্টিক শব্দটার একটা নিজের শর্ত আছে। প্লাস্টিক শব্দের অর্থ হলো সহজে ছাঁচযোগ্য, অর্থাৎ এই প্লাস্টিককে গলিয়ে আমরা যে কোনো আকার আকৃতি দিতে পারি। আমরা এত সমস্ত জিনিসপত্র দেখে বুঝতে পারছি যে প্লাস্টিক আমরা বিভিন্ন ধরনের ছাঁচে ফেলতে পারি। নরম অবস্থায় এগুলো যখন গলানো হয়, নরম অবস্থায় এগুলো ছাঁচে ফেলে আমরা যে কোনো আকার আকৃতির জিনিসপত্র তৈরি করতে পারি। হ্যাঁ, তা প্লাস্টিকের মগ, বালতি, জগ, তারপরে মেলামাইনের যে থালা বাসন, পিভিসি পাইপ, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, সেগুলো আমরা প্লাস্টিক থেকে তৈরি করে থাকি। তারপরে যে গাড়ির যে সিট বেল্ট থাকে, এগুলো প্লাস্টিকের তৈরি। এই প্লাস্টিক এটাও এক ধরনের পলিমার। এখন এই প্লাস্টিকের দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। শোনা যাচ্ছে মিস? এবার শোনা যাচ্ছে। নেটের মনে হয় ঝামেলা করতেছে। তোমাদের শব্দ শোনা যায় এতক্ষণ? দিশা, এতক্ষণ কি শব্দ কথা শোনা যায়? এখন শোনা যায় না মিস, এতক্ষণ শোনা যায়নি মিস, আমারটা তো কেটেই গেছে। মানে এতক্ষণ আমি যে আলোচনা করলাম কোনো কিছুই শুনতে পাওনি? শোনা গেছে তো, শুনছি কিন্তু এই অল্প কিছুক্ষণ ধরে শোনা যায়নি, এখন যাইতেছে আবার। এই প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে সহজে ছাঁচযোগ্য, অর্থাৎ নরম অবস্থায় এগুলোকে আমরা ইচ্ছে মতো ছাঁচে ফেলে যে কোনো আকার আকৃতি দিতে পারি। মানে আমাদের ইচ্ছে মতো নির্দিষ্ট আকার আকৃতি দিতে পারি। দেখো আমরা বাসা বাড়িতে যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করি, এখানে প্লাস্টিকের ছুরি আছে, বালতি আছে, ট্রে আছে, তারপরে বিভিন্ন ধরনের বাস্কেট আছে, মিউট করো, মিউট কর মিস। আমি মিস আমাকে বলতেছেন? কার বাসায় তোরেই বলতেছি মিস। আমার বাসায় মিস আমার এখানে কোনো শব্দ নাই। এই যে কোথায় কি কথা শোনা যাচ্ছে? আরে মিস কে যেন মারা গেছে মিস, আমি আমার নামও বলি, কি যেন মারা গেছে সেটাই বলতেছে, একটু কি তো মিউট করে রাখ। আপাতত মিউট করে রাখলে আমার কথাটা তো শুনতে পাবে, আর এখানে শব্দটা শোনার দরকার নাই। আচ্ছা, এখন এই যে প্লাস্টিকের আমরা সামগ্রী যেগুলো ব্যবহার করি সেগুলো মগ, বালতি, জগ, মেলামাইনের যে থালা বাসন, তারপরে পিভিসি পাইপ, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, গাড়ির যে সিট বেল্ট, হ্যাঁ আসবাবপত্র সবকিছুই মেলামাইনের তৈরি। আমরা এই চিত্রগুলো থেকে আমরা দেখলাম যে কি কি ধরনের দ্রব্যাদি এগুলো তৈরি। এখন এগুলো সবই কি আসলে পলিমার, এগুলো সবই হচ্ছে পলিমার। এগুলোর ভৌত এবং রাসায়নিক দুই ধরনের ধর্ম আছে।
এখন এই প্লাস্টিক পানিতে অদ্রবণীয়, কেন এগুলোতে যদি আমরা পানি নেই তাহলে কিন্তু এগুলো গলে যায় না বা দ্রবীভূত হয়ে যায় না, তাই না? তাহলে এই প্লাস্টিকের আরেকটা ধর্ম হচ্ছে এটা বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না, বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না, তাই এগুলাকে বিদ্যুৎ এবং তাপ নির্ভর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আর এদেরকে গলিত অবস্থায় যেহেতু যে কোনো আকার আকৃতি দেওয়া যায়, তাই বিভিন্ন কাজে আমরা এগুলোকে ব্যবহার করি। এখন এই পলিথিন, পিভিসি পাইপ, পলিস্টার কাপড়, বাচ্চাদের খেলনা, এইসব প্লাস্টিক তাপ দিলে কি হয়, নরম হয়ে যায় এবং এগুলা আবার ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এইভাবে এই সমস্ত প্লাস্টিক গুলাকে যতবারই তাপ দেওয়া হয়, তাপ দিলে এগুলো নরম হবে, ঠান্ডা করলে এগুলো শক্ত হবে। এখন এই ধরনের প্লাস্টিক গুলোকে আমরা বলি থার্মোপ্লাস্টিক, মানে যেগুলো সেগুলো কি কখনোই গলবে না? হ্যাঁ, এগুলো তাপ দিলে এগুলো কি কখন, আমি কি বলেছি, গললে আবার শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাপ দিলে গলবে, কিন্তু এগুলো যখন ঠান্ডা হবে তখন কি হবে, এগুলো শক্ত হয়ে যাবে। তো এইগুলোকে তাপ দিয়ে আমরা একটা ছাঁচ, যেমন বাসায় কখনো পিঠা বানানোর ছাঁচ দেখেছো, যে যেগুলো দিয়ে ছাঁচের মধ্যে ফেলে ফেলে পিঠা তৈরি করা হয় বিভিন্ন আকার আকৃতির, তাহলে বুঝতে পারবেন যে এই যে বালতি বলো, মগ বলো, এগুলা কি কারখানায় এগুলার একটা ছাঁচ তৈরি করা আছে, সেই ছাঁচে গলিত প্লাস্টিক দিয়ে দেওয়া হয়, তখন এগুলো এই ছাঁচ অনুযায়ী এই প্লাস্টিকের জিনিসপত্রগুলা তৈরি হয়। তো এইগুলা যখন গলিত অবস্থায় এগুলো ছাঁচে দেওয়া হয়, যখন এগুলো ঠান্ডা হয় তখন কি হয়, এগুলো শক্ত হয়ে যায়, তখন এগুলো নিজস্ব এই আকৃতিগুলা, যেই আকৃতি আমরা দিতে চাই, যেই ছাঁচে ফেলি সেই ছাঁচের আকৃতিতেই এগুলো পরিণত হয়। এই ধরনের প্লাস্টিক গুলোকে আমরা বলি থার্মোপ্লাস্টিক। আবার মেলামাইনের প্লেট, দেখো মেলামাইনের প্লেট কখনো তাপে দেখছো যে এটা কেমন শক্ত হয়ে যায়, গলে, এরকম দেখেছো কেউ? বা ফ্রাই প্যানের হাতল, হ্যাঁ, তারপরে বৈদ্যুতিক সকেট, এইগুলা তাপ দিলে কি হয়, এগুলো কিন্তু নরম হয় না, কিন্তু পুরো এগুলো কি হয়, শক্ত। আর প্লাস্টিকের বল বা এগুলো যদি কোথাও তুমি চুলার কাছে রাখো, একটু চুলার কাছাকাছি থাকে, হ্যাঁ, বা তেলের কন্টেনার গুলা, এগুলো কি প্লাস্টিকের, এগুলো যদি তেলের বোতল বা সরিষার তেল, সয়াবিনের ছোট যে বোতল গুলা কিনতে পাওয়া যায়, এগুলো যদি তোমার চুলার কাছে থাকে, দেখা যাবে একসময় তাপ এগুলো বাঁকা হয়ে গেছে। এই কিন্তু ফ্রাই প্যানের হাতল, তারপরে মেলামাইনের যে জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেগুলা কিন্তু তাপ দিলে এগুলা শক্ত হয়ে যাবে, এগুলো কিন্তু গলবে না, পুরে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এইগুলাকে কি করা হয়, একবারের বেশি ছাঁচে দেওয়া যায় না। এই সমস্ত জিনিসগুলা, এগুলোতে এক ধরনের মানে পলিমার, এগুলা দিয়ে তো আমরা জিনিসপত্র তৈরি করছি, কিন্তু এগুলাকে একবার, এগুলোর উপকরণ গুলা বা আমরা বলবো যে কাঁচামাল গুলা, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা জিনিসপত্র তৈরি করি, সেগুলাকে একবার তাপ দিয়ে একবারে জিনিসপত্র তৈরি করা যায়, দ্বিতীয়বার আবার যেগুলো গলিয়ে আবার এগুলোতে নতুন দ্রব্যাদি তৈরি করা যাবে, সেরকম করা যায় না। এই সকল প্লাস্টিককে আমরা বলি থার্মোসেটিং প্লাস্টিক। তার মানে এই প্লাস্টিক গুলাকে তুমি যতবারই গলে, এই যে দেখো পুরোনো প্লাস্টিকের জিনিসপত্র, এগুলা কি লোকজন নিয়ে যায়, কিনে নিয়ে যায় না, যে ভাঙারির লোকজন এসে যে পুরোনো প্লাস্টিক নিয়ে যায়, এগুলো কেন নিয়ে যায়, এগুলোকে কিন্তু আবার পরিষ্কার করে এইগুলাকে আবার কারখানায় ছাঁচ দিয়ে আবার নতুন কোনো দ্রব্য তৈরি করা হবে, নতুন কোনো জিনিসপত্র তৈরি করা হবে। এইগুলা হচ্ছে থার্মোপ্লাস্টিক, যেগুলোকে তাপ বারবার তাপ দিয়ে বারবার গলিয়ে আমরা নতুন কোনো দ্রব্য তৈরি করতে পারি। কিন্তু ফ্রাই প্যানের হাতল বা মেলামাইনের জিনিসপত্র, এইগুলা থার্মোসেটিং প্লাস্টিক্স গুলা একবারের বেশি আমরা ছাঁচে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্লাস্টিকের ভৌত ধর্ম। আচ্ছা, রাসায়নিক ধর্ম কি? প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, মানে অন্য কিছুর সাথে তেমন ভাবে বিক্রিয়া করে না, যেমন বাতাসে জলীয় বাষ্প আছে, বাতাসের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না এবং ক্ষয়প্রাপ্ত হয় না। দেখো প্লাস্টিক, আমরা প্লাস্টিকের জিনিসপত্র আমরা রেখে দিলে কি এগুলা ক্ষয় হয়? এগুলা কোন রকম ক্ষয় হয় না বা কোন রকম পরিবর্তন হয় না। আচ্ছা, এমন কি যে লঘু অ্যাসিড, যেগুলো আমরা জৈব অ্যাসিডের কথা বলছি, বা ক্ষার, সাবান, সাবানে কি থাকে? ক্ষার থাকে। এখন এই বারবার সাবান
বা আমরা ওই যে কি বলবো লিকুইড যে সোপগুলো আমরা ব্যবহার করি প্লেটের ধোয়ার জন্য, এগুলো দিয়ে যতবারই ধোও না কেন এগুলো কিন্তু বিক্রিয়া করে না। বিক্রিয়া করলে কিন্তু এগুলো ক্ষয় হয়ে যেত। হয় এগুলা ইলমা হ্যাঁ ক্ষয় হয় এগুলা। এগুলো হচ্ছে এদের রাসায়নিক ধর্ম। আচ্ছা, কিন্তু যদি এটার মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেই তাহলে কি হবে? তখন গলে যাবে। হ্যাঁ গলে যাবে, এটা হয়তো গলে ছিদ্র হয়ে যাবে, তাই না? তার মানে তখন মিস এটা গলে যাবে। বা আমরা যদি অ্যাসিডের মধ্যে এই সমস্ত অ্যাসিডের মধ্যে যদি প্লাস্টিকের কোনো কিছু ছেড়ে দেই তাহলে কি হবে? এই প্লাস্টিকটা গলে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, তো দ্রবীভূত হয়ে যাবে। এখন গলে যাবে। হ্যাঁ, প্লাস্টিকের জিনিসপত্র আমরা যদি চুলায় দেই তাহলে এগুলা গলে যাবে, অর্থাৎ এগুলা দাহ্য। আগুনে ধরলে যেমন চুলার পাশে যদি প্লাস্টিকের কোনো পট রাখে সেটা মানে গলে যায় ধীরে ধীরে, তাহলে এগুলো গলে যাবে এবং ধরলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। কিন্তু এই প্লাস্টিক কি পচনশীল? এগুলো যদি মাটির নিচে আমরা কোথাও ফেলে রাখি তাহলে এগুলো কি পচবে? বলো। না মিস, কারণ এগুলো দীর্ঘদিন অনেক বছর কিন্তু এগুলো পচে না। হ্যাঁ জি মিস, অনেক বছর থাকে। হ্যাঁ অনেক বছর এগুলা অপচনশীল অবস্থায় থাকে, যার কারণে এগুলা কি হয়? পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। যেমন পলিথিনও তো এক ধরনের মানে প্লাস্টিক আমরা বলতে পারি। এই পলিথিনের কিন্তু প্রায় 450 বছর লাগে পচতে, অর্থাৎ মাটির সাথে মিশে যেতে 450 বছর লাগে। তাহলে এই ধরনের প্লাস্টিক গুলো এরকম সময় লাগে। জি অনেক বছর পরে। কিন্তু বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করে পচনশীল প্লাস্টিক আবিষ্কার করেছে। হ্যাঁ, সেগুলা বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়। যেমন হাত পা কেটে গেলে বা আমাদের অপারেশনের যে সেলাই করা হয়, হ্যাঁ অপারেশন করার পর যে সেই জায়গাটা যে সেলাই করা হয় সেই জায়গাতে সুতা ব্যবহার করা হয়, সার্জিক্যাল সুতা আমরা বলি। এই সার্জিক্যাল সুতাগুলা সেগুলো কিন্তু পচনশীল। এগুলো দেখবে আজকাল আর সুতা কাটে না, ওটা আমাদের স্কিন শরীরের সাথে মিশে যায়। হ্যাঁ শরীরের সাথে মিশে যায়, রাইট। এখন এই যে উন্নত ধরনের এই ধরনের প্লাস্টিক গুলো আবিষ্কার করা হচ্ছে। এখন এই প্লাস্টিকের এই যে জিনিসপত্রগুলো আমি দেখতে পাচ্ছি, এই জিনিসপত্রগুলো যদি আমরা পোড়াই তাহলে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়। দেখো এখানে প্লাস্টিকের কিছু উপাদান আছে। এখানে প্লাস্টিকের এগুলো আমরা বলবো যে কি কাঁচামাল, এগুলা ছোট ছোট গুঁড়া আর কি, এগুলা দিয়ে আমরা এই প্লাস্টিকের জিনিসপত্রগুলো তৈরি করে থাকি। এইগুলো যদি আমরা পোড়াই তাহলে অনেক ক্ষতিকর পদার্থ তৈরি হয়। যেমন ওই যে প্লাস্টিকের পাইপ আছে না, পানির পাইপগুলো, সেই পাইপ যদি পোড়াই আমরা, পিভিসি পাইপ পোড়াইলে এগুলো কি হয়? হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিঃসৃত হবে। এবং আবার পলিইউরেথেন প্লাস্টিক, যেমন আসবাব চেয়ার তৈরিতে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো পোড়াইলে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। আবার হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে এক ধরনের বিষাক্ত, তীব্র বিষাক্ত গ্যাস। এই সমস্ত গ্যাসগুলো কি করে? আমাদের শ্বাসকষ্টের সমস্ত রোগগুলা সৃষ্টি করে। এইভাবে করে প্লাস্টিকের জিনিসপত্র পোড়াইলে আমাদের পরিবেশের ক্ষতি এবং পরিবেশ দূষণ সৃষ্টি হয়। এখন এই প্লাস্টিক গুলো পরিবেশের ভারসাম্যহীনতায় কিভাবে ভূমিকা রাখে? এই প্লাস্টিক গুলো আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে। যেমন ধরো প্লাস্টিকের যে কোনো জিনিসপত্র নষ্ট হয়ে গেলে আমরা কি করি? সাধারণত আমরা যেখানে সেখানে ফেলে দিই। হ্যাঁ, হয়তো ডাস্টবিনে ফেলবো, সেই ডাস্টবিনে আমাদের জায়গা কম সেজন্য কেউ ফেলে, কেউ কারো অভ্যাসে এরকম যে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলে রাখি। এইরকম প্লাস্টিকের অব্যবহৃত মানে বর্জ্য যেগুলা আমরা যেগুলো ব্যবহার করি না সেই জিনিসগুলো, প্লাস্টিকের র্যাক বা চেয়ার কোনো কিছু নষ্ট হলে আমরা যেখানে সেখানে ফেলে রেখে আসি। এইগুলো যদি আমরা ফেলে রাখি তাহলে এগুলো কি হবে? পরিবেশটাকে নোংরা করবে, পরিবেশটাকে দূষিত করে ফেলবে। এখন এইগুলোকে যদি আমরা পুনর্ব্যবহার না করে এগুলো ফেলে রাখি তাহলে পরিবেশে জমতে জমতে নানা রকম, যেমন পানির যে লাইন বা ড্রেন আমরা বলি,
এই ড্রেনের মধ্যে কি অনেক সময় ঢাকনা থাকে না, বা এই ফাঁক দিয়ে কেউ দেখা যায় প্লাস্টিকের মগ বা অন্য কোনো জিনিসপত্র, নষ্ট জিনিসগুলো ফেলে দেয়। আচ্ছা, এই যে ফেলে দেয় তখন কি হয়, এই জিনিসপত্রগুলো সেই ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ করে দেয় এবং সেইখানে পানি ফ্লো হইতে পারে না, পানি যেতে পারে না। তখন ওই রাস্তায় কি হয়, পানি জমে যায়। হ্যাঁ, পানিটা রাস্তার উপরে চলে আসে, এইভাবে পরিবেশে দূষণ সৃষ্টি করে। এবং নর্দমা নালায় প্রচুর পরিমাণে প্লাস্টিক বা রাবারের জিনিসপত্র পড়ে থাকে, এগুলা আমরা নালা নর্দমা বন্ধ করে দিই। এইভাবে এই যে প্লাস্টিক গুলো যেরকম বিভিন্ন সমস্যা তৈরি করে, আমাদের কিছু রাবারের জিনিসপত্র আছে, এই রাবারের জিনিসপত্র কিন্তু আমাদের পরিবেশের মানে দূষণের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন এই সমস্ত দ্রব্যাদি আমাদের কি করতে হবে, পুনর্ব্যবহারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা স্লাইড একটু দেখি, একটা ছবি নিয়ে আসি। এই যে দেখো, এগুলো হচ্ছে গাড়ির টায়ার, আমরা এগুলো রাবারের তৈরি, এগুলো আমরা ব্যবহার করি। এই যে আমরা একটু রাবার নিয়ে আলোচনা করি। দেখো, পেন্সিলের লেখা মোছার জন্য আমরা ইরেজার ব্যবহার করি, তাই না? এখন এই যে ইরেজার ব্যবহার করি, সেইগুলো আমাদের কিন্তু রাবারের তৈরি। তারপরে এখানে আরো আমরা ফিচার দেখতে পারি। বেশ কয়েকটা চিত্র আমরা এখানে একটু ইয়ে করি। এই যে আমরা কিন্তু কয়েকটা চিত্র এখানে নিয়ে আসছি, ডাউনলোড করলাম। পেন্সিলের যে ইরেজার ব্যবহার করি সেগুলা রাবারের তৈরি। তারপরে দেখো, এই যে বিভিন্ন কাজকর্ম করার জন্য আমরা রাবারের দস্তানা বলি, বা হ্যান্ড গ্লোভস গুলা, রাবারের হ্যান্ড গ্লোভস আমরা ব্যবহার করি। আচ্ছা, এগুলোও কিন্তু রাবারের তৈরি। তারপরে দেখো, আমরা যে ঘরেও করি আমরা, কিন্তু বিদ্যুতের কাজে যারা জড়িত, বৈদ্যুতিক ইয়াদের সাথে জড়িত যারা, তারা কিন্তু এই রাবারের স্যান্ডেল ব্যবহার করে। তারপরে ছোট বাচ্চাদের কিন্তু এরকম খেলনা, এগুলো আমরা রাবার দ্বারা তৈরি করা হয়। এইভাবে আমরা রাবারের বিভিন্ন জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি। এই রাবার আমাদের কি হচ্ছে, সাইকেল, রিক্সা বা গাড়ির টায়ার আমরা দেখতে পেলাম যে এখানে গাড়ির টায়ার, তারপরে সার্জিক্যাল মোজা, কনভেয়ার বেল্ট, এগুলো রাবার ব্যান্ড, বাচ্চাদের যে রুক্ষার যে নিপল গুলা, সেগুলো সমস্তই রাবারের তৈরি। এই রাবারের কিছু ভৌত ধর্ম আছে। রাবার এগুলিকে পানিতে